আবেশ পাগলের মতো ফোনের উপরে চুমু দিয়ে বলল, কান্না করিস না জান, তোর কান্না আমি সহ্য করতে পারি না। তুই শুধু বল যে কোথায় আছিস, আমি তোকে নিতে আসবো। ফুল অসহায় কণ্ঠে বলল, আমি জানি না এটা কোন জায়গা, কিন্তু মনস্টারটা বলেছিল আমাকে শহর থেকে 100 কিলোমিটার দূরে নিয়ে এসছে। আবেশ সান্ত্বনা দিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমি তোর লোকেশন ট্র্যাক করে তোকে খুঁজে বের করে ফেলবো। হিস, কান্না করিস না, আমি ঠিক তোকে খুঁজে বের করব। এরই মাঝে কল কেটে গেল। ফুল পুনরায় কল করতে চাইল, কিন্তু কোনো লাভ হলো না, আর সংযোগ পাওয়া যাচ্ছে না। এটা তুমি কি করলে ফেয়ারফুল? হঠাৎ সোহমের কথায় ফুলের হাত থেকে ফোনটা পড়ে গেল। সেই সাথে প্রচণ্ড ভয়ে সে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। ঠান্ডা আবহাওয়াতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে ওড়না দিয়ে কপাল মুছছে ভয়ে ভয়ে বলল, কিছু না, আসলে বাড়ির লোকের সাথে কথা বলেছিলাম। সোহম ফুলের মুখ বরাবর ঝুঁকে মিনমিনিয়ে বলল, তুমি আমাকে বলতে পারতে, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু তুমি ভুল করে ফেললে। ফুল শুকনো ঢোক গিলে আওড়ালো। ভুল? সোহম এবার সোজা হয়ে দাঁড়ালো, নিচে পড়ে থাকা ফোনটা তুলে আগের জায়গাতে রেখে বলল, আসলে এই লাইনের সাথে তোর ফোন সরাসরি কানেক্টেড। কথাটা শুনে ফুলের মাথায় বজ্রপাত হলো। কি? তার মানে? সোহম বাকি কথাটা সম্পূর্ণ করলো। তার মানে তোমাদের সব কথাই তে শুনে ফেলেছে মেবি। রাত 1:30, অন্ধকার নির্জন রাস্তা, দুপাশে ঘন গাছের সারি, হালকা কুয়াশা আর শুকনো পাতার গন্ধে চারপাশে এক অচেনা শীতল বিরাজমান। উদ্যানের ডুকেটি DAV4V4 বাইকটি গর্জন তুলে সেই নীরবতা কেটে এগোচ্ছিল। হেডলাইটের তীব্র সাদা আলো সামনের পথটুকু আলোকিত করে দিচ্ছিল, বাকিটুকু ডুবেছিল কালো অন্ধকারে। গাছের ফাঁক গলে চাঁদের ক্ষীণ আলো কখনো রাস্তার ওপরে ঝরে পড়ছে, কখনো আবার হারিয়ে যাচ্ছে। বাতাসে মাঝে মাঝে পাতার সরসর শব্দ মিলিয়ে পরিবেশটা যেন অকারণেই ভীতিকর। শহরের কাছাকাছি চলে এসেছিল উদ্যান, আর কিছুটা পথ পাড়ি দিলেই নিজের গন্তব্যে পৌঁছে যেত সে। তন্মধ্যে ফুলের ফোন কল উদ্যানের সিদ্ধান্ত বদলে দিয়েছে। উদ্যান কিয়ৎক্ষণ চিন্তা ভাবনা করে হঠাৎ বাইকটা ঘুরিয়ে নিল সরাসরি সোলার এস্টেটের পথে। ইঞ্জিনের গর্জন সঙ্গে সঙ্গে আরও তীক্ষ্ণ হয়ে উঠল, আর গাছের ছায়াগুলো দ্রুত পেছনে সরে যেতে লাগলো। সোলার এস্টেট ঘন জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক টুকরো প্রাসাদ সম। 20 মিনিটের মাথায় উদ্যানের আগমন ঘটে সোলার এস্টেটে। লিভিং রুমে এসেই সে গর্জে ওঠে, ইউ ব্লাডি মিস্টেক! কোথায় তুই? এদিকে আয়, কুইক! উদ্যানের চিৎকারে বাড়ির সবাই লিভিং রুমে জড়ো হলো, কিন্তু ফুলকে কোথাও দেখা গেল না। কি হয়েছে দেহ, বাড়িঘর মাথায় তুলছিস কেন? অনির প্রশ্নে উদ্যানের মাথা আরো গরম হয়ে গেল। অতিরিক্ত সাহস দেখাতে আসিস না, নিজেদের স্থান ভুলে যাস না। হারামের বাচ্চাটা কোথায়? ওকে বের হতে বল। উদ্যানের লালাভ চেহারা দেখে প্রত্যেকের শরীর শিহরণ বয়ে গেল। উদ্যান এক মুহূর্ত অপেক্ষা না করে ফুলকে খুঁজতে লাগলো। খোঁজার সময় সামনে যা কিছু পাচ্ছিল সব কিছু আছাড় মেরে গুড়িয়ে দিচ্ছিল। রুমা আর নাদিয়া ভয়ের চোটে এক কোনায় দাঁড়িয়ে আছে। উদ্যান ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো রুমা আর নাদিয়ার দিকে। হাতের কাছে কিছু না পেয়ে লুহানকে অর্ডার করলো, লোবো, গেট দ্য রড, কুইক! লেবু সম্বোধনটা যেন লুহানের ওপর ম্যাজিকের মতো কাজ করলো। সে সঙ্গে সঙ্গে মাথাটা সামান্য নিচু করে উল্টো দিকে চলে গেল। 30 সেকেন্ডের মধ্যে একটা শক্তপোক্ত দেখতে লাঠি এনে উদ্যানের হাতে দিল। লাঠিটা হাতে নিয়ে উদ্যান ঘাড় কাত করে রুমা আর নাদিয়ার উদ্দেশ্যে বলল, বাচ্চাটাকে বের করে আন, নইলে তোদের দুটোকে পানিশ করবো। রুমা আর নাদিয়া আর চোখে একবার সোহমের দিকে তাকালো। তাদের এই সূক্ষ্ম অভিব্যক্তি উদ্যানের নজর এড়ালো না। উদ্যান এবার পাশ ফিরে সোহমের উদ্দেশ্যে আওড়ায়, সল, ব্রিং দ্যাট বিচ হিয়ার! সাথে সাথে সোহম মাথা নিচু করে নিল। উদ্যানের কমান্ড এড়ানোর কথা চিন্তা করাও অপরাধ। সোহম রোবটের মতো পা বাড়ালো গার্ডেনের দিকে। সে চলে যেতেই বাকি সবাই বুঝতে পারল আজ একটা অঘটন ঘটবেই। 1 মিনিটের মাথায় সোহম ফুলকে নিয়ে লিভিং রুমে হাজির হলো। ফুল তো সোহমের হাত থেকে ছোটার প্রাণপণ চেষ্টা করছে,
কিন্তু সোহম শক্ত হাতে ফুলের বাহু চেপে ধরে রেখেছে। ফুল একবার মুখ তুলে সোহমের দিকে তাকায়। সোহমের নির্জীব মুখটা দেখে ফুলের হৃদয় ছলকে উঠল। এই অবস্থায় সোহমকে যন্ত্রচালিত রোবট বলেই মনে হচ্ছে। ফুল তার থেকে চোখ সরিয়ে উদ্যানের দিকে তাকাতেই দেখল উদ্যান ধীর পায়ে তার দিকেই অগ্রসর হচ্ছে। উপায়ন্তর না পেয়ে ফুল সোহমের পেছনে লুকানোর বৃথা চেষ্টা করলো। তন্মধ্যেই উদ্যান খপ করে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল। ইউ ব্লাডি মিস্টেক। এই বাড়িতে এসেছিস, একদিনও হয়নি, তার মধ্যে তুই আমাকে সিদ্ধান্ত পাল্টে ফেলতে বাধ্য করেছিস। তোর জন্য আমাকে গন্তব্য চেঞ্জ করে পুনরায় ফিরে আসতে হয়েছে। কথাটা বলে বিন্দুমাত্র অপেক্ষা করল না উদ্যান। এক ঝটকায় ফুলকে কাঁধে তুলে নিয়ে নিজ কক্ষের দিকে পা বাড়ালো। ফুল নিজের সর্বশক্তি দিয়ে উদ্যানের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার সমস্ত চেষ্টাই বৃথা বলে গণ্য হচ্ছে। শুধু ছোটার চেষ্টাই করছে না সে, নানাভাবে আকুতি মিনতিও করছে। আমায় ছেড়ে দিন, আমি আর করবো না, দোহাই লাগে আপনার। লিভিং রুমে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে শুধু নির্লিপ্ত চোখে তাদের চলে যাওয়া দেখল। উদ্যান ফুলকে রুমে এনে সোজা ফ্লোরে ছুঁড়ে মারল। ফ্লোরে কার্পেট বিছানো থাকায় মারাত্মক আঘাত পায়নি ফুল। উদ্যান এক হাতে দরজা বন্ধ করে আর এক হাতে থাকা লাঠিটার অগ্রভাগ দিয়ে ফুলের থুতনি উঁচু করলো। তোর কোথায় সমস্যা হচ্ছে বল আমাকে। হোয়াটস ইউর প্রবলেম মেট? ইউ নিড ইউর পুসি ফর আ সলিউশন? উদ্যানের এহেন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফুল। কথাটা যেন তার লোম কূপে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই পর্যায়ে এসে খেই হারালো ফুল। এক হাতে লাঠিটা মুঠ করে ধরে রুক্ষ কণ্ঠে জবাব দিল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার তেহজিব খানজাদা, আই এম নট দ্যাট কাইন্ড অফ গার্ল। ঝাড়া মেরে লাঠিটা দূরে ফেলে দিল উদ্যান। ফুল চমকিত নয়নে সেই দিকে তাকাতেই দ্বিগুণ ক্ষিপ্রতার সহিত ফুলের গাল চেপে ধরল উদ্যান। তার খসখসে হাতে শক্ত চাপে ফুলের গাল খসে পড়ার উপক্রম। তুই কোন ধরনের মেয়ে তা জানতে ইন্টারেস্টেড নই আমি। শুধু বল, কোন দুঃখে তুই আবেশকে কল দিয়েছিলে? ফুল দুহাত দ্বারা উদ্যানের হাত সরানোর প্রয়াস করতে লাগলো। উদ্যান আরেক হাতে তার দুহাত চেপে ধরে হেসিয়ে বলল, ও তোকে দুবার জান বলে রেখেছে। সেই ডাক শুনে তুই খুব স্যাটিসফাই হয়েছিস, তাই না? ও তোকে কিসও করেছে? কোথায় কিস করেছে? উদ্যান ফুলের গাল থেকে হাত সরিয়ে নিল। ফুল অশ্রুসিক্ত নয়নে উদ্যানের দিকে তাকিয়ে আছে। গালের চামড়া ছিলে গিয়ে ইতিমধ্যেই রক্ত বের হচ্ছে, ব্যথায় টনটন করছে, কিন্তু উদ্যানের হিংস্রতা যেন কমার বদলে বেড়েই চলেছে। গায়ে থাকা ডার্ক গ্রিন রঙার শার্টটা ঘামে ভেজা। এসির শীতল তাপমাত্রাও যেন উদ্যানের মাঝে সৃষ্টি দাবানল নেভাতে অক্ষম। কপালের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো কপালের সাথেই লেপ্টে গেছে। চক্ষুদয় দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। মুখমণ্ডল পাথরের ন্যায় শক্ত। উদ্যান হঠাৎ করেই ফুলের ডান কানের লতিতে আঙুল ছোঁয়ালো। এখানে কিস করেছে? উদ্যানের হাসকিস্বর যেন ফুলের সর্বাঙ্গে কাঁপন ধরালো। উদ্যান এবার ফট করেই ফুলের চুলের ভাঁজে হাত ঢুকিয়ে দিল। ফলস্বরূপ খোপা করে রাখা চুলগুলো বাঁধন হারা হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ফুলের মুখ নিজের মুখ বরাবর এনে উদ্যান গম্ভীর কণ্ঠে বলল, কতবার ওর সাথে ইন্টিমেট হয়েছিস? ফুল এবার ডুকরে কেঁদে উঠল। কোনো মেয়েই নিজের চরিত্র নিয়ে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। আপনি নিজের সেন্সে নেই। কান্নার মাঝে শুধু এতটুকুই বলতে সক্ষম হলো ফুল। আমি সেন্সে নেই, একদম সেন্সে নেই। আমি সেন্সলেস হয়ে গেছি। মানুষ যদি সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে যায়, আর আমি সেন্সলেস হলে হিংস্র হয়ে যায়, বিকজ আই এম আ কোল্ড ব্লাডেড মনস্টার। কথাটা বলে উদ্যান উঠে দাঁড়ালো। তারপর শার্টের হাতা ভালোভাবে গুটিয়ে নিয়ে মেঝেতে পড়ে থাকা লাঠিটা হাতে তুলে নিল। উদ্যানের মনোভাব বুঝতে পেরে ফুল সশব্দে কেঁদে উঠল। বসে থাকা অবস্থাতেই পিছিয়ে যেতে লাগলো। তার প্রতিক্রিয়া দেখে সামনে দাঁড়িয়ে থাকা মনস্টারটা স্বভাবতই জীবের অগ্রভাগ অভ্যন্তরীণ গালের দেয়ালে ঠেকালো। কিসকে খুব সন্তুষ্ট হয়েছিস, এবার তোকে পানিশড করে আমি সন্তুষ্ট হব। পিছিয়ে যেতে যেতে ফুলের পিঠ কাভার্ডের সাথে গিয়ে ঠেকল। উদ্যান এখনও আগের গতিতেই তার দিকে এগিয়ে আসছে। দিশা বিশা হারিয়ে ফুল উদ্যানের পায়ের ওপর লুটিয়ে পড়ল। আমায় মারবেন না, ছেড়ে দিন আমায়।
আচমকা ফুলের এহেন কাণ্ডে উদ্যান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল বোধ হয়। ফুল দুহাত দিয়ে উদ্যানের বাম পা আরও শক্ত করে জড়িয়ে ধরল। কিছু সময় পেরিয়ে গেল, তারপর হঠাৎ করেই উদ্যান ধাক্কা দিয়ে সরিয়ে দিল ফুলকে। তোর জন্য এটা জাহান্নাম। তোর জাহান্নামে তুই ক্ষমা পাবি বলে আশা করিস কিভাবে? তার চেয়ে বরং তুই তোর আবেশ ভাইকে ডেকে বল তোকে এখান থেকে নিয়ে যেতে। পরিধেয় কামিজের এক পাশ খামচে ধরে ফুল চোখ বন্ধ করলো। সাথে সাথেই পুরো রুম জুড়ে ঠাস ঠাস শব্দ ছড়িয়ে পড়ল। উদ্যানের করা প্রত্যেকটা আঘাত শরীর ভেদ করে রুহ অবধি পৌঁছে যাচ্ছে। এক পর্যায়ে কাপড় ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। আঘাতের ওপর আঘাত যেন ফুলের শরীর অবশ করে দিচ্ছে। পুরো শরীর ঝিমঝিম করছে। এতগুলো আঘাত করার পরেও উদ্যান শান্ত হতে পারছে না, সন্তুষ্ট হতে পারছে না। ফুলের অবস্থা খারাপ হয়ে আসলে উদ্যানের হাত থেমে যায়। বুঝতে পারে ফুল আর সহ্য করতে পারবে না। সে লোভী কৃষকের মতো একেবারে তৃপ্ত হতে গিয়ে সে ফুলকে জানে মেরে ফেলতে পারবে না। উদ্যান থেমে গেলে ফুল নিভু নিভু চোখে তার দিকে তাকায়। শরীরের শক্তি হারিয়ে বহুক্ষণ আগেই কাভার্ডের ওপর ঢলে পড়েছে ফুল। উদ্যান নিজেও এবার ফুলের সামনে বসে পড়ল। ফুলের রক্তাক্ত বাহুদয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উদ্যান। মনের ভেতর তীব্র অশান্তি হচ্ছে। আশ্চর্য, ফুলকে এতগুলো আঘাত করার পরেও কেন উদ্যান সন্তুষ্ট হতে পারল না? কেন এখনো পাগল পাগল লাগছে নিজেকে? তোর কষ্ট হচ্ছে? ঘৃণায় শরীর রেডি করে উঠল ফুলের। ইচ্ছা করছে একদলা থুতু ছুঁড়ে মারতে, তবে শক্তিতে কুলাচ্ছে না। তার ওপর ঠোঁট থেকে গলা অবধি শুকিয়ে কাঠ হয়ে আছে। উদ্যান একদম চট করে ফুলের ঘাড় চেপে ধরে নিজের দিকে টেনে নিল। মৃদু কণ্ঠে বলল, তোর কর্মকাণ্ড আমাকে মাত্রাতিরিক্ত হিংস্র করে তুলেছে। এত আঘাত করেও শান্ত হতে পারছি না। আই থিঙ্ক তুই পর্যাপ্ত কষ্ট অনুভব করিস নি। এর কারণ কি বুঝতে পারছি না। আবশ্যের জানটাক আর কেসটা তোকে এতটা প্রভাবিত করেছে যে তুই কম কষ্ট অনুভব করছিস। তোর কি আবশ্যকের সুখগুলোর কথা মনে পড়ে গেছে? সেসবের প্রভাবে কি তুই এখন আর আমার আঘাতে কষ্ট পাচ্ছিস না? ফুল অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রইল উদ্যানের দিকে। তার এই চাহনি যেন উদ্যানকে আরও হিংস্র করে তুলল। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বিরাট মাপের অঘটন ঘটিয়ে ফেলল। ফুলের বাম কানের লতিতে নিজের শুষ্ক অধরদ্বয় চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় ফুলের পুরো শরীর শিউরে উঠল। অনুভূতিহীন চোখ জোড়ায় একরাশ বিস্ময় নেমে এলো। অন্যদিকে যেই মুহূর্তে উদ্যানের ঠোঁট ফুলের ত্বক স্পর্শ করলো, ঠিক সেই মুহূর্তেই উদ্যানের কানে অদ্ভুত এক স্পন্দন ভেসে এলো। কয়েক মুহূর্তের ব্যবধানে সে যেন চলে গেল অন্য এক জগতে। তার সেই বিচরণে বিঘ্ন ঘটিয়ে তাকে সরিয়ে দেওয়া প্রয়াসে ধাক্কা দিল ফুল। কিছুক্ষণের জন্য যেন উদ্যান বোধ বুদ্ধি হারিয়ে ফেলল। ফুলের নাজুক ধাক্কাতেও সে বেশ অনেকটা দূরে ছিটকে পড়ল। এদিকে উদ্যানের ঠোঁটের স্পর্শে ফুলের শরীর বিষিয়ে উঠল। অজানা উন্মাদনায় ওড়না দিয়ে নিজের কান ঘষতে শুরু করলো। এতক্ষণ সব কষ্ট সহ্য করে নিলেও এবার আর সহ্য করতে পারল না ফুল। বুক ভাঙা কষ্টে গগনবিদারী আর্তনাদে ফেটে পড়ল। আমায় মারবেন না, ছেড়ে দিন আমায়। এভাবে আমায় নোংরা কেন করলেন? এর যে আমাকে আরো 100 বার আঘাত করতেন, আমি মুখ বুজে সহ্য করে নিতাম সবটা। কিন্তু এটা কি করলেন এটা? ফুল এক প্রকার হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে গেল। তারপর বহু কষ্টে শরীরটাকে তুলে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে উদ্যান এখনও ঘরের মধ্যেই আছে। অদ্ভুতভাবে এখন নিজেকে স্বাভাবিক লাগছে। যাক, এবার গিয়ে স্যাটিসফাইড হতে পেরেছি। উদ্যান ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, আমার ছোঁয়াতে তুই এতটা অসন্তুষ্ট হোস জানলে আরো আগে ছুঁয়ে দিতাম তোকে। বিকজ তোর অসন্তুষ্টি যে আমাকে সন্তুষ্ট করে। উদ্যান এবার ফ্লোরে পড়ে থাকা রক্তের ফোঁটাগুলোর দিকে তাকালো। এত স্যাটিসফাইড এই জন্মে হয়নি। কিন্তু ওই শব্দ তরঙ্গ কোথা থেকে ভেসে এসেছিল? স্ট্রেঞ্জ। ত্রস্ত পায়ে ফুলকে নামতে দেখে লিভিং রুমে থাকা উপস্থিত সবাই অবাক চোখে তাকালো। যদিও লিভিং রুমে শুধু সোহম, লুহান, রুমা আর নাদিয়াই আছে। বাকিরা কিছুক্ষণ আগেই ঘুমাতে চলে গেছে। ভূষম কোন দিকে? ফুলের প্রশ্নে সবার ভাবনায় ছেদ পড়ল। সোহম এগিয়ে গিয়ে বলল,
তোমার ওয়াশরুম নয়, ডাক্তার কোন দিকে আছে সেটা জিজ্ঞেস করা উচিত। ফুল রাগান্বিত চোখে তাকাতেই সোহম ম্লান হেসে বলল, মনস্টারটা শুধু তোমার নয়, আমাদের সবার মাস্টার। এক টেবিলে বসে খাবার খেলেও পরিশেষে এটাই সত্যি, তাই তার অর্ডার ফলো করতেই হয়। সরি, তোমাকে তখন হেল্প করতে পারিনি, তবে এখন তোমাকে হেল্প করব। আমি ডাক্তার ডেকে দিচ্ছি, পেইন কিলার খেয়ে নিলে দেখবে সব ব্যথা ভ্যানিশ হয়ে যাবে। ফুল হাউমাউ করে কেঁদে উঠল। আমি ব্যথা না, ওই মনস্টারকে ভ্যানিশ করতে চাই। সবার আগে ওনার নোংরা ঠোঁট জোড়া ভ্যানিশ করবো। দয়া করে ওয়াশরুমটা দেখিয়ে দাও। নাদিয়া বিনা বাক্যে ফুলকে নিজেদের রুমে নিয়ে গেল। ফুলের কাপড়ের ব্যাগগুলো রুমা সেখানেই গুছিয়ে রেখেছিল। ফুলকে কাপড় দিতে দেখে নাদিয়ার ভ্রু কুঁচকে গেল। তুমি এই অবস্থায় শাওয়ার নিতে চাইছো? ফুল ঠোঁট চেপে হ্যাঁ বোধক মাথা নাড়ল। নাদিয়ার মনে আপনা আপনি আজে বাজে চিন্তা ভাবনা আসতে শুরু করলো। উদ্যানের রুম থেকে এসেই ফুল কেন শাওয়ার নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, নিজের চিন্তায় নিজেই ভরকে গেল নাদিয়া। ছি, এসব আমি কি চিন্তা করে ফেললাম। নাদিয়ার এখনো কথা শুনে ফুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নাদিয়া জোরপূর্বক হেসে বলল, বলছিলাম কি, ক্ষতস্থানে পানি লাগলে জ্বলবে, এই অবস্থায় শাওয়ার নেওয়া কি দরকার? কান্নারা দলা পাকিয়ে ফুলের কণ্ঠরোধ করে ফেলল। সে জানে না কেন, কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ হৃৎপিণ্ডটাকে চেপে ধরে রেখেছে। কেন এত কষ্ট হচ্ছে বুঝে উঠতে পারছে না। উদ্যানের ঠোঁটের স্পর্শে কি জেহের ছিল? সেই জেহের কি তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে? সে কি মরে যাবে? ফুলের ঠোঁট জোড়ার নিচ থেকেই ফাঁক হয়ে গেল। কিছুক্ষণ যেতেই সে মারাত্মক শ্বাসকষ্ট অনুভব করতে লাগলো। ফুলের অবস্থা বেগতিক দেখে নাদিয়া গলা ফাটিয়ে ডেকে ওঠে, সোহম স্যার। ফুলের বন্ধ নেত্র পড়ল কিছুটা নড়ে উঠতে পাশে বসে থাকা রুমা ব্যস্ত ভঙ্গিতে নাদিয়াকে ডাক দেয়। নাদিয়া, দেখো ওর হয়তো জ্ঞান ফিরছে। কথাটা স্পষ্ট শুনতে পেল ফুল। পিট পিট করে চোখ মেলে আশেপাশে তাকাতেই মাথায় চাপ অনুভব করলো। তুমি ঠিক আছো তো? রোমার প্রশ্নে ফুল কিছুক্ষণ স্থির হয়ে শুয়ে রইল। তারপর মাথা নেড়ে মৃদু গলায় বলল, আমি ঠিক আছি, একটু উঠে বসতে হেল্প করো। ফুলের আওয়াজ খুবই ক্ষীণ শোনালো, তবুও তার কথা মতো রোমা তাকে উঠে বসতে সাহায্য করলো। মাথা চেপে ধরে ফুল শোয়া থেকে উঠে বসলো। রুমের কোণে লাগোয়া একটা জানালা থেকে সূর্যের আলো লুটিয়ে পড়ছে মেঝের সবুজ টাইলসের উপর। দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকাতেই ফুলের মুখ আরও কুঁচকে গেল। ঘড়ির কাঁটা পরিষ্কার জানান দিচ্ছে এখন দুপুর 2টা বাজে। সে এতক্ষণ যাবৎ অচেতন ছিল ভাবতেই বিষণ্ণতা বেড়ে যাচ্ছে। ফুল আশেপাশে তাকিয়ে দেখলো রুমা আর নাদিয়া ছাড়া পুরো রুমে কেউ নেই। নাদিয়া চিন্তিত কণ্ঠে শুধালো, কেমন লাগছে শরীর এখন? বিছানা হতে নামার জন্য উদ্যত হলো ফুল। মৃদু গলায় আওড়ালো, একটু দুর্বল লাগছে, শাওয়ার নিলে ফ্রেশ লাগবে। প্রায় 20 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলো ফুল। বের হয়ে দেখলো রুমা তার জন্য খাবার নিয়ে এসেছে। বিনা বাক্যে খাবার নিয়ে খেয়ে নিল ফুল। আপাতত নিজেকে সুস্থ রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না। আবেশ যেখানে বলেছে তাকে খুঁজে বের করবে, সেখানে ফুলের উচিত আবেশের জন্য অপেক্ষা করা। খাওয়া দাওয়া শেষ করে ফুল রুমা আর নাদিয়ার সাথে লিভিং রুমে এসে দেখলো আরও কয়েকজন সার্ভেন্ট এসেছে, যারা পুরো বাড়িটা পরিষ্কার করছে। বাড়িটা মাত্রাতিরিক্ত চকচক করার পেছনের কারণটা এবার বোধগম্য হলো ফুলের। এর মাঝেই ফুল জানতে পেরেছে রাতে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর ডাক্তার এসে তার চেক আপ করে কয়েকটা ইঞ্জেকশন দিয়েছিল। সেগুলোর প্রভাবেই সে এতক্ষণ যাবৎ অচেতন ছিল। তবে এখন শরীরের ব্যথাটা আর অনুভব করছে না সে। হয়তো হাই পাওয়ারের ব্যথানাশক প্রয়োগ করেছিল ডাক্তার। বাড়ির সবাই কোথায়? ফুলের প্রশ্নে নাদিয়া উত্তর দিল, সোহম আর লোহান স্যার সকাল অবধি তোমার পাশেই ছিল, তারপর ঘুমাতে চলে গেছে। বাকিরা নিজেদের কক্ষে সময় কাটাচ্ছে। লাঞ্চ করবে না? সবাই 1:30 নাগাদ একসাথে বসে লাঞ্চ করে গেছে। এটাই প্রতিদিনের রুটিন। এই বাড়িতে ব্রেকফাস্ট করা হয় না। রাত 11টা নাগাদ ডিনার, আর ঠিক 1:30 নাগাদ লাঞ্চ করে সবাই। ফুল কৌতূহলবশত জিজ্ঞেস করলো, ব্রেকফাস্ট করে না কেন? রুমা এবার বলল, কারণ তারা ব্রেকফাস্ট করার সময়টাতে ঘুমায়, ঘুম ভাঙার পর একসাথে লাঞ্চ করে নেয়। রাতে তো লক্ষ্যই করলে তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে।
প্রায় ভোর রাতের দিকে ঘুমাতে চায়। আর যেদিন পার্টি থাকে সেদিন তো পুরো রাতটাই নির্ঘুম কাটায়। পার্টি শব্দটা শুনে ফুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কিসের পার্টি? একটু নাদিয়া একটা শ্বাস ফেলে বলল, তুমি তো কালকেই এসেছো, তাই বুঝতে পারছো না। কয়েকদিন এখানে থাকলে নিজে থেকে সব বুঝে যাবে। তুমি আসার আগে রাতেই পার্টি হয়েছিল, আবার হয়তো সামনের সপ্তাহে হবে। রিদম স্যার তো এখনও আসেনি, আগামী পার্টির আগেই এসে পড়বে। তার অনুপস্থিতিতে পার্টি খুব একটা জমে না। উফ, সে যেন আগামী পার্টিতে উপস্থিত থাকে। নাদিয়ার কথাগুলো সব ফুলের মাথার ওপর দিয়ে গেল। একটু ডিটেলসে বলবে? নাদিয়া হয়তো বলতে চাইলো কিছু, কিন্তু রুমার চোখের ইশারা তাকে থামিয়ে দিল। নাদিয়ার মনে পড়ে গেল লাঞ্চ করার সময় উদ্যান সবার উদ্দেশ্যে বলে দিয়েছে ফুলের সাথে প্রয়োজন ব্যতীত কথা না বলতে, ফুলকে কোনো বিষয়ে না জানাতে। যদি ফুল অপ্রয়োজনীয় বা বাড়তি কিছু জেনে যায় তাহলে তার পরিমাণ তাদের দুজনকে ভোগ করতে হবে। কথাটা মনে পড়তেই নাদিয়া একটা শুকনো ঢোক গেল। তার ভীত সন্ত্রস্ত মুখটা দেখে ফুলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সোহম সিঁড়ি বেয়ে নিচে নামছিল, কানের কাছে ফোন, মুখাবয়ব গুরুগম্ভীর, হয়তো কোনো ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছিল। এমন সময় তার চোখ আটকে গেল লিভিং রুমে বসে থাকা ফুলের ওপর। খোলা চুলে ফুলকে কোনো অপসরা থেকে কম লাগছে না। ফুলের উপস্থিতি যেন এক চিলতে রোদের নিচে থাকা কাচের স্বচ্ছ টুকরোর মতো। হাঁটু অবধি ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো সোফার সীমানা পেরিয়ে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। সোহম আপনা আপনি বাকরুদ্ধ হয়ে গেল। নিজের ওপর সোহমের তীক্ষ্ণ চাহনি টের পেয়ে যায় ফুল। আশেপাশে চোখ বুলিয়ে তাকায় সোহমের দিকে। সোহমের এরূপ চাহনি দেখে ফুল ত্রস্ত হাতে মাথায় কাপড় টেনে নিল। তাকে অপ্রস্তুত হয়ে পড়তে দেখে সোহমের মাঝে ভাবাবেগ ঘটল। মুখে হাসি টেনে পুনরায় ফোনালাপে মনোযোগী হলো, যদিও তার দৃষ্টি পুরোপুরিভাবে ফুলের দিকেই স্থির। সোহম মনে মনেই ভাবল কি দরকার ছিল উদ্যানের শত্রুরূপে এই বাড়িতে পদার্পণ করার। এবার উদ্যানকে কিভাবে বোঝাবে ফুলকে তার প্রয়োজন। এই প্রথম কোনো মেয়ের প্রতি সে দুর্বল অনুভব করেছে। সুন্দরী মেয়ে কি কম দেখেছে? তাহলে ভিন্ন কি আছে ফুলের মাঝে? আছে, ভিন্ন কিছুই আছে বটে। এই যে ফুলের মধ্যকার এই দ্বিধা, এই প্রোটেক্টিভ ভাবই অপ্রস্তুত হয়ে পড়া, সব কিছুই যে ভিন্ন, এসব সে এর আগে কখনো কোনো মেয়ের মাঝে লক্ষ্য করেনি। এদিকে সোহমের চাহনি দেখে ফুল ভীষণ বিরক্ত হচ্ছে। কই, আবেশ তো কখনো এভাবে তাকায়নি তার দিকে। আবেশে কেন আজ পর্যন্ত কেউ তার দিকে এভাবে তাকায়নি? তাহলে নির্দ্বিধায় বলা যায় এই সোহমের খারাপ ধান্দা আছে। তবে সেটাই বা কীভাবে সম্ভব? সোহম তো তখন তাকে উদ্যানের হাত থেকে বাঁচানোর চেষ্টাও করেছিল, নিজে গিয়ে গার্ডেনে ফুলকে লুকিয়ে রেখে এসেছিল, যদিও বা আবার নিজেই ফুলকে উদ্যানের হাতে তুলে দিয়েছিল। ফুল ঠিক বুঝে উঠতে পারছে না, তবে সোহমের মতিগতি ভালো ঠেকছে না। তাকে নিয়ে মনে মনে ঠিক কী চিন্তা করছে কে জানে। ফুল এবার ওড়নাটা টেনে টুনে নিজের শরীরে যতটা সম্ভব আবৃত করে ফেলল। তারপর ওড়নার ফাঁক দিয়ে আবার সোহমের দিকে তাকালো। তার এহেন কাজে সোহম ঠোঁট কামড়ে হেসে ওঠে। নিশ্চয়ই আমাকে নিয়ে উল্টাপাল্টা ভাবছে। কিভাবে বোঝাই? আমার আপাতত খারাপ কোনো মতলব নেই, তবে ঠিক কয়দিন নিজেকে সামলে রাখতে পারবো জানি না। সব কিছুই দেহর উপর নির্ভর করছে। তার ভাবনার মাঝে কারো গম্ভীর কণ্ঠ ভেসে এলো। সিঁড়ি আর কি দাঁড়িয়ে আছিস কেন? হয় নিচে নাম, নয় উপরে যা। সোহম পাশ ফিরে তাকাতেই উদ্যান ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। উদ্যানকে দেখেই বোঝা যাচ্ছে সে এতক্ষণ যাবৎ ওয়ার্কআউট করেছে। পরনে ধূসর রঙা স্লিভলেস জিম ভেস্ট আর ট্র্যাক প্যান্টটা ঘামে জবজবে। কাঁধ চলছে সাদা রঙের একটা তোয়ালে, মাঝে মাঝে সেটা দিয়ে কপাল আর ঘাড় মুছে নিচ্ছে। কবজিতে কালো রঙের স্পোর্টস ওয়াচ, যেটা দিয়ে সে সময় আর হার্টবিট ট্র্যাক করছিল। হাত দুটো ভারোত্তোলনের কারণে ফোলা ফোলা লাগছে। লিভিং রুমে এসেই উদ্যান ধপ করে সোফায় গা এলিয়ে দিল। তাকে এইভাবে দেখার জন্য ফুল মোটেও প্রস্তুত ছিল না। ফুল এতক্ষণ যাবৎ সোফায় বসেছিল। খানজাদা নিবাসে বড় হওয়া ফুল সোফায় ভুল করে বসে পড়বে, সেটাই স্বাভাবিক। রুমা আর নাদিয়া পাশে দাঁড়িয়েছিল।
উদ্যান বসার সাথে সাথেই রুমা ফুলের কাঁধে হাত রেখে তাকে উঠে দাঁড়াতে ইশারা করলো। ব্যাপারটা বুঝতে পেরে ফুল তড়িৎ গতিতে উঠে সোফার পাশে দাঁড়িয়ে পড়ল আর চোখে একবার উদ্যানের দিকে তাকিয়ে মনে মনেই আওড়ালো, এই জন্যেই এত শক্তি শরীরে, শালা মনস্টার। আমার মতো চুনোপুটিকে মারা ছাড়া আর কোনো কাজ করিস না বলে তো মনে হয় না। এত ব্যায়াম করার কি দরকার? তন্মধ্যেই উদ্যান ভারী গলায় আদেশ করলো। আইসটি নিয়ে আয়। রুমা মাথা নেড়ে যেতে নিতেই উদ্যান তপ্ত নিঃশ্বাস ফেলল। মেয়ে, আমি তো অর্ডার করেছি। ফুলের ভ্রু কুঁচকে গেল। উদ্যান তার দিকে তাকিয়ে কিছু বলেনি। আর না তো তার নাম। ওয়েট, উদ্যান তার নাম ধরে আদৌ ডেকেছে কখনো? ফুলের ভাবনার মাঝেই উদ্যান তার দিকে তাকিয়ে চিল্লিয়ে উঠল, চুপ, ব্লডি প্যারালাইজড হয়ে গেছিস? কথা কানে যাচ্ছে না? নিচে থেকে যাবি? এই তুলে কিচেনের দিকে ছুঁড়ে মারবো। উদ্যানের ধমকে ফুল কেঁপে উঠল। তৎক্ষণাৎ এক প্রকার দৌড় লাগালো কিচেনের দিকে। কল কেটে দিয়ে সোহম এসে বসলো উদ্যানের পাশে। কষ্ট করে নিচে নামতে গেলি কেন? কল করলেই পারতি। নিচে না নামলে তোর হাব ভাব অবজার্ভ করতাম কিভাবে? এত চিপ প্রোডাক্টের প্রতি তুই ইন্টারেস্টেড হয়ে পড়বি ভাবতে পারিনি। সোহমের মুখটা চুপসে গেল। এভাবে বলছিস কেন? মেয়েটা দেখতে শুনতে খারাপ নয়, ক্যারেক্টারও ঠিকঠাক আছে আই থিঙ্ক। উদ্যান এবার গম্ভীর কণ্ঠে বলল, ইউ থিঙ্ক হোয়াট? ফোনে কি কথা বলেছিল শুনেছিস? তেমন কি বলেছে? বলেছে এখানেও কষ্টে আছে, তাই ওকে নিয়ে যেতে। আপাত দৃষ্টিতে ভুল কিছু বলেনি। তুই যেভাবে টর্চার করছিস মেয়েটার কাছে, তো এটা জাহান্নাম বলেই মনে হচ্ছে। ফোনের ওপাশে কে ছিল সে সম্পর্কে ধারণা আছে? সোহম এবার নড়ে চড়ে বসলো। কে ছিল? উদ্যান হাতে থাকা তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। ওর বয়ফ্রেন্ড ছিল, ফোনের মধ্যে কিস করেছে ছেলেটা। তাহলে ভেবে দেখ, এক বাড়িতে থেকে আর না জানে কে কি করেছে। ওর মতো একটা ক্যারেক্টারলেস মেয়ের প্রতি উইক হয়ে পড়িস না, আই ওয়ার্ন ইউ। মেয়েটা এখন অবধি তোর চাহনাতে বিরক্তি বোধ করে, সেই জন্যই তোকে কিছু বললাম না। যে মুহূর্তে মেয়েটা তোকে পাত্তা দিতে শুরু করবে, সে মুহূর্তে ওর সাথে কথা বলা তোর জন্য নিষিদ্ধ হয়ে যাবে। মাইন্ডেড। উদ্যানের কথাগুলো বেশ ভালো করেই বুঝতে পেরেছে সোহম। ফুলকে সঠিক রাস্তায় পাওয়ার এই জন্মে সম্ভব হবে না, কারণ উদ্যান থাকতে ফুলকে কখনোই সুখে থাকতে দেবে না। সোহম কিছু একটা ভেবে বলল, তুই থ্যাঙ্কফুলকে আমায় দিয়ে দে, আমি ওকে কষ্ট দেব, একটু শান্তি দেবো না। তুই ওকে নিজের মেড হিসেবে ইউজ করিস, আমি জাস্ট ওকে বিয়ে করতে চাই। সোহমের কথা শুনে উদ্যানের ভ্রু কুঁচকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তুই নাইট স্পেন্ড করতে চাচ্ছিস ওর সাথে? সোহম ভরকে গেল। এভাবে কে বলে? হ্যাঁ, সে নাইট স্পেন্ড করতে চায়, কিন্তু বউয়ের সাথে, অন্য কারোর সাথে না। এরই মাঝে ফুল চা বানিয়ে এনে উদ্যানের সামনে ধরল। উদ্যান চায়ের কাপটা হাতে নিতেই ফুল চলে যেতে উদ্ধত হয়। তখনই উদ্যান অন্য হাতে ফুলের হাত চেপে ধরল। তারপর কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই গলা ছেড়ে বলল, You don't need to marry her to have the night. উদ্যানের কথাটা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। এদিকে সোহম নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল। উদ্যান খুব ভালো করেই জানে সোহম বিয়ে ছাড়া কারোর সাথে কিছু করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ। তারপরেও এসব বলার মানে কি? তাও আবার ফুলের সামনে। ঘৃণায় ফুলের শরীর শিউরে উঠল। কি বললেন? মূর্খ তুই! কি বললাম বুঝতে পারিস না? প্রচণ্ড ক্রোধে ফুলের নাকের পাটা রক্তিম বর্ণ ধারণ করলো। চোখ জোড়া পানিতে ভরে উঠল। ওষ্ঠদয় অনবরত কাঁপতে লাগলো। উদ্যানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে উদ্যান গর্জে উঠল, তোর আচরণ আমি বিরক্ত হচ্ছে, রাগিয়ে দিস না আমায়। সোহম এবার বসা থেকে উঠে দাঁড়ালো। তে ওকে ছেড়ে দে, আমি ইন্টারেস্টেড নই। সাথে সাথেই উদ্যান ফুলকে ছেড়ে দিল। ছাড়া পেতেই ফুল স্থান ত্যাগ করলো। আর সোহম বিরস মুখে বলল, এভাবে মেয়েটার চোখে আমায় খারাপ করে দিলি। হাতে থাকা কাপে একটা চুমুক দিয়ে উদ্যান বলল, তুই ওর চোখে ভালো হতে চেয়েছিস? তে তুই বুঝতে পারছিস না? তুই রাত কাটাতে চাইলে বিয়ে না করে কাটাতে পারিস, কারণ এতে মেয়েটা কষ্ট পাবে। যদিও আমার সন্দেহ আছে মেয়েটা আদৌ এসবে কষ্ট পাবে কিনা। বয়ফ্রেন্ডের কিস খেয়ে তো বেশ স্যাটিসফাইড হয়েছিল, তবে মেয়েটা কষ্ট পেলে আমি সন্তুষ্ট। উদ্যানের কথায় সোহম হাল ছেড়ে দিল। আপাতত ফুলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা ছাড়া উপায় নেই। এইটুকুন একটা মেয়ের সাথে তোর কিসে এত শত্রুতাতে? বুঝতে পারছি না। বুঝতে পেরে কি করবে? তোদের বলছি আমার লাভটা কি হবে। তার চেয়ে ভালো হবে তুই এই শত্রুতার মধ্যে আসিস না।
আমি এসেও তোর বিশেষ কিছু করতে পারবো না, পরিশেষে তুই জিতে যাবি, তাই বৃথা চেষ্টাও করব না। তবে হোপফুল কোনোদিন জানি আমাকে কন্ট্রোলস করে দেয়, সেদিন হয়তো আমি নিজের প্রতিজ্ঞা থেকে সরে গিয়ে বিয়ে ছাড়াই। সেদিন তুই রিদমের কাছে হেরে যাবি, প্রমাণ করে দিবি পুরুষ জাতি আসলে জঘন্য। সোহম শ্বাস ফেলে উদ্যানের দিকে তাকালো। উদ্যান কত সহজে কথাটা বলে ফেলল। কেন তুই আছিস না? তুই তো জলজান্ত প্রমাণ যে সব পুরুষ এক নয়। আমি তো মনস্টার, মনস্টারের মধ্যে এসব ইমোশন কাজ করবে না, সেটাই স্বাভাবিক। তাই আমাকে দিয়ে সব পুরুষকে জাজ করা সঠিক হবে না। তার মানে ফুলকে বিয়ে করতে দিবি না? না। ব্যাস, সোহম আশা ছেড়েই দিল। দেখা যাক কতদিনে নিজেকে সামলে রাখতে পারে। কেটে গেল বেশ কয়েকদিন। ফুল এই বাড়িতে আসার আজকে 11তম দিন। আবেশের অপেক্ষাতেই ফুল দিনপাত করছে। এর মাঝে উদ্যান তাকে দিয়ে কাজ করালেও আঘাত করেনি। গত রাত থেকে মনস্টারটা বাড়িতেও নেই। মনস্টারটার অনুপস্থিতিতে বাড়িতে আলাদাই একটা শান্তি বিরাজ করছে। বিকালের দিকে ফুল নিজের কাপড় চোপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে এলো। আওয়াজটা শুনেই ভয়ে ততষ্ট হয়ে যায় ফুল। তার অভিব্যক্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তার সাইনোফোবিয়া আছে। তন্মধ্যেই আওয়াজটা আরও স্পষ্ট হয়ে গেল। ভয়ে ফুলের বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। ফুল, মাস্টার তোমাকে ডাকছেন। রুমার ডাকে ফুল ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো। হাতে থাকা কাপড়টা সাইডে রেখে ধীর পায়ে রুম থেকে বের হলো। সে রুমা আর নাদিয়ার সাথে একই রুমে থাকে। লিভিং রুমের অন্য পাশে সার্ভেন্ট রুম। এখানে আরও কয়েকটা রুম আছে। তারপরেও তারা তিনজন একই রুমে থাকে। রুম বড় হওয়াতে সমস্যাও হয় না। লিভিং রুমে আসতেই ফুল হতবাক হয়ে গেল। উদ্যান সোফাতে বসে আছে। তার কোলের মাঝে আয়েশি ভঙ্গিতে বসে আছে মাঝারি আকারের ডোবারম্যান প্রজাতির কুকুর। কালো বর্ণের কুকুরটাকে দেখা মাত্রই ফুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই মনস্টারটা কি তার সাইনোফোবিয়ার কথা জেনে গিয়েছে? জেনে গিয়েই কি তাকে কষ্ট দেওয়ার জন্য কুকুর নিয়ে হাজির হলো? ফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্যান বলল, ওখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। তার এই মেডিসিনগুলো বুঝে নে। আজ থেকে ওর দেখাশোনা তোকেই করতে হবে, এটাই তোর মূল কাজ। ফুলের চোখজোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আজ থেকে এই কুকুর দেখাশোনা তাকে করতে হবে। ভয়ে ফুলের প্রাণ পাখি ডানে ঝাপটাতে শুরু করলো। তার অবস্থা দেখে নাদিয়া ফিসফিসিয়ে বলল, যাচ্ছ না কেন? মাস্টার কিন্তু রেগে যাবেন। তার হচ্ছে তার প্রাণ। 1 মাসের চিকিৎসার শেষে তার বাড়ি ফিরেছে। ফুলের চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমল। ফুল জানে তার সাইনোফোবিয়ার কথা জানতে পারলে উদ্যান আরও বেশি চড়াও হবে। তাই এই ব্যাপারে বুঝতে দেওয়া যাবে না। ফুল একটা শুষ্ক ঢোক গিলে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে উদ্যানের সামনে এসে দাঁড়ালো। উদ্যানের পাশে আরও 2জন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। তাদেরকে সবগুলো মেডিসিন বুঝিয়ে দিতে বলল উদ্যান। উদ্যানের কথা মতো একজন সার্ভেন্ট ফুলের সামনে মেডিসিনগুলো রাখলো। ফুল ভয়ার্ত চোখে তানের দিকে তাকিয়ে আছে। সার্ভেন্ট তাকে কি বলছে না বলছে সেই দিকে সে মোটেও মনোযোগ দিতে পারছে না। উদ্যানের কোলে থাকা তানকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে না, হয়তো সম্পূর্ণ সুস্থ হয়েই ফিরে এসেছে। উদ্যান এক মনে তানের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। উদ্যানকে নরম হতে এই প্রথম দেখল ফুল। বর্তমানে উদ্যানকে তানের বাবা বলে মনে হচ্ছে, বাবার মতোই বিহেভ করছে। ভাবনাটা মাথায় আসতেই ফুল হাসপাস করে উঠল। কী সব ভেবে ফেলল। মনোযোগ দিয়ে শুনে নে, তানের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আমি। উদ্যানের কথায় ফুল মনে মনে আওড়ায়, এমনভাবে বলছে যেন বাকি সব ব্যাপারে কম্প্রোমাইজ করে খুব। ফুল এবার ওষুধগুলো খাওয়ানোর নিয়ম ভালোভাবে বুঝে নিল। তারপর উদ্যান তানকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। ফুল আর বাকি 2জন সার্ভেন্ট তার পিছু পিছু গেল। ঘড়ির কাঁটায় রাত এখন 12টা। কিছুক্ষণ আগেই বাড়ির সবাই একসাথে ডিনার করে নিয়েছে। ফুলের শরীরটা ভালো লাগছে না। বিকেলের পর থেকে তাদের আশেপাশে থাকতে হয়েছে তাকে। যদিও তানের সব খেয়াল উদ্যানে রেখেছে, তানের সংস্পর্শে যেতে হয়নি ফুলকে। তবুও সাইনোফোবিয়ার প্রভাবে ফুলের জ্বর চলে এসেছে। তানকে দেখে যা বুঝলো, তান আসলেই উদ্যানের প্রাণ। একটা কুকুরের প্রতি উদ্যানের এতটা সহানুভূতি দেখে ফুল বিস্মিত হয়েছে।
কুকুরের প্রতি যত্নশীল একটা লোক কিভাবে ফুলের মতো মেয়ের উপর টর্চার করতে পারে ভেবেই কুল পাচ্ছে না ফুল। মাঝরাতে ফুলের শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায়, শরীর ঝাঁকিয়ে জ্বর আসে। ফুল বিছানার এক পাশে শুয়েছে, রুমা মাঝে আর নাদিয়া অন্য পাশে শুয়েছে। ফুল গুটিসুটি মেরে শুয়ে আছে, প্রচণ্ড খারাপ লাগছে। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সারাটা রাত ছটপট করে কাটায় ফুল। ভোরের দিকে আর শুয়ে থাকতে পারল না, গলা শুকিয়ে আসছে, একটু পানির প্রয়োজন। ফুল একবার ভাবলো রুমাকে ডাক দেবে, তারপর আবার ভাবলো থাক, এমনিতেও সারাদিন কাজ করতে করতে একটু বিশ্রাম নেওয়ার ফুরসত পায় না, এখন ঘুম ভাঙাটা ঠিক হবে না। ফুল ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। লিভিং রুম পেরিয়ে ডাইনিং হলে উকি দিতেই সে অবাক হয়ে গেল। উদ্যান টেবিলে বসে চা খাচ্ছে আর ফোন চাপছে, কিন্তু উদ্যান তো রাতে বাড়িতে থাকে না। কখনো কখনো সন্ধ্যার পরপরই চলে যায়, আবার কখনো কখনো ডিনার শেষে বেরিয়ে যায়। তাহলে আজকে এই সময় ডাইনিং হলে কি করছে? জ্বরের ঘোরে ফুল অসাবধানতাবশত পাশে থাকা টবের সাথে ধাক্কা খেলো। নিস্তব্ধতার মাঝে হঠাৎ আওয়াজে উদ্যানের শ্রবণ ইন্দ্রিয় সজাগ হয়ে গেল। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ফুলের দিকে। ফুল ভাবলো উদ্যান হয়তো রেগে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। উদ্যান তাকে পুরোপুরিভাবে অগ্রাহ্য করে নিজের কাজে মনোযোগী হয়। ফুল উল্টো দিকে ঘুরে চলে যেতে উদ্যত হলো। উদ্যানের উপস্থিতিতে পানি খেতে যাওয়া আর নিচের পায়ে কুড়াল মারা সমান। তার ওপর উদ্যান যদি জানতে পারে ফুলের শরীর খারাপ, তাহলে তো আর কথাই নেই। এসব ভেবেই ফুল 2 কদম এগিয়ে এলো, কিন্তু হঠাৎ করেই তার মাথা ঘুরে যায়। আচমকা ধাম করে আওয়াজ হওয়াতে উদ্যান হাতে থাকা চায়ের কাপটা সাইডে রেখে দরজার দিকে তাকালো। ফুলের নিথর দেহটা সেখানেই পড়ে আছে। এহেন দৃশ্য দেখে উদ্যানের ভ্রু কুঁচকে গেল। ধীর পায়ে ফুলের সামনে এসে দাঁড়ায় উদ্যান। লিভিং রুমে 2-1টা ট্রিম লাইট চলছে, সেই আলোয় ফুলকে আবছা দেখা যাচ্ছে। উদ্যান এসে ফুলের শিওরে বসলো। কিরে, তুই এখানে ঘুমিয়ে পড়লি কেন? ফুলের থেকে উত্তর না পেয়ে উদ্যান বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো। কোথায় বেহুশ হয়ে গেলে? ফুলের বাহুতে হাত রাখতেই উদ্যান বুঝতে পারল ফুলের শরীরে ব্যাপক জ্বর। সে ফুলের বাহু চেপে ধরে ঝাঁকুনি দিল। এই ওঠ। ফুলের মাঝে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না। উদ্যান এবার বাধ্য হয়ে ফুলকে কোলে তুলে নিল। ফুলকে সোফায় শুয়ে রেখে ডক্টরকে কল দিল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে এলেন। এই নিয়ে তৃতীয়বারের মতো ডক্টর এলেন ফুলের চিকিৎসা করতে। ওনার শরীরে অনেক জ্বর, মাথায় পানি দেওয়া উচিত। ডক্টরের কথার পিঠে উদ্যান ভ্রু কুটি করে বলল, তাহলে দিচ্ছেন না কেন? ডক্টর অবাক গলায় আওড়ালেন। আমি দিয়ে দিব? উদ্যান তার ছেলের সুরে বলল, তো আমি দিয়ে দেবো না নিশ্চয়ই। না মাস্টার, আমি সেটা বলিনি, একজন সার্ভেন্টকে ডেকে নিলেই হয়। ডক্টরের কথায় যুক্তি আছে। উদ্যান এক মুহূর্ত ভেবে পকেট থেকে কলিং কনসোল বের করলো। একটা কিপ্যাড আকৃতির ডিভাইস, যেটা সে সার্ভেন্টদের ডাকতে ইউজ করে। সেটার মাধ্যমেই সে রুমার পেজারে কল করলো। 2 মিনিটের মাথায় রুমা আর নাদিয়া হাজির হলো। ওর মাথায় পানি দিয়ে দে। রুমা চমকিত নয়নে একবার ফুলের দিকে তাকিয়ে আবার উদ্যানের দিকে তাকালো। ফুলের কি হয়েছে মাস্টার? রুমার প্রশ্নে উদ্যান মুখ বাঁকিয়ে বলল, ফিভার হয়েছে। ননির পুতুল যে কথায় কথায় বেহুশ হয়ে যায়, ওকে তাড়াতাড়ি সুস্থ করে তো। কথাটা বলেই উদ্যান নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। এসেছিল একটু শান্তি মনে চা খাবে, মেয়েটার জন্য সেটাও পারল না। কিছুটা দূরে গিয়ে উদ্যান পেছনে ফিরে নাদিয়াকে বলল, নাদিয়া, আমি রুমে যাচ্ছি, লেমন জুস আর আইস কিউব নিয়ে আয়। নাদিয়া হ্যাঁ বোধক মাথা নেড়ে কিচেনের দিকে চলে গেল। উদ্যান রুমে এসে দেখলো বেডের ওপর তান জড়সড়ো হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ নিঃশব্দ দাঁড়িয়ে থেকে বাম দিকের একটা রুমে চলে গেল উদ্যান। সেখান থেকে 2টো বোতল নিয়ে পুনরায় রুমে ফিরে এলো। এর মধ্যে নাদিয়া লেমন জুস আর আইস কিউব নিয়ে এসেছে। উদ্যান ইশারা করতেই নাদিয়া সতর্ক পায় সেগুলো টেবিলের ওপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 10টা। সোলার এস্টেটে একজনের আগমন ঘটল। হাতে লাগেজ, চোখের চশমা, চেহারা জুড়ে গাম্ভীর্য লেপ্টে আছে। তাকে দেখা মাত্রই রুমা আর নাদিয়া এগিয়ে গেল।
তারা দুজন এতক্ষণ যাবৎ ফুলের পাশেই বসেছিল। মেয়েটা জ্বরের ভারে একদম নেতিয়ে পড়েছে। উদ্যান যেভাবে রেখে গিয়েছে সেভাবেই ড্রয়িং রুমের সোফাতেই শুয়ে আছে। গায়ে কমফোর্টার জড়ানো, কপালে জলপট্টি, রেশমি কালো চুলগুলো বাঁধন হারা হয়ে ফ্লোরে ছড়িয়ে আছে। রিদম স্যার, আপনি এসে পড়েছেন? রুমার কথায় বিশেষ পাত্তা দিল না রিদম নামের যুবকটি। সে তো এক দৃষ্টে তাকিয়ে আছে চেতনাহীন ফুলের ফ্যাকাশে মুখটার দিকে। নাদিয়া এগিয়ে গিয়ে তার হাত থেকে লাগেজ নিতে উদ্ধত হলো। এই মেয়েটা আবার কে? এই বাড়িতে কি করছে? রিদমের প্রশ্নে নাদিয়া সংযত চিত্তে জবাব দিল, ওর নাম ফুল। মাস্টার এনেছে নিজের পার্সোনাল মেড হিসেবে। এক হাতে রোদ চশমাটা খুলে চমকিত নয়নে তাদের দুজনের দিকে তাকালো রিদম। যেন নাদিয়ার বলা কথাটা সে ঠিক বিশ্বাস করতে পারল না। কি বললে? দেহ এনেছে? জি স্যার। রিদম বিড়বিড় করে বলল, বাহ, দেহের উন্নতি হচ্ছে তাহলে, শুনে খুশি হলাম। এই ব্যাপারে আমাকে কি কিছু বলো না কেন? দেখ, এসব ছোটোখাটো বিষয় না বলাটাই স্বাভাবিক। রিদম এবার নাদিয়ার উদ্দেশ্যে বলল, আমি লাগেজ ক্যারি করতে পারবো, তোমরা বরং আমার জন্য নাস্তা রেডি করো। আপনি নাস্তা করবেন না স্যার? রুমার প্রশ্নে রিদমের মেজাজ খারাপ হলো। আগে আম হাংরি, চটপট আমার জন্য পরোটা, ডিম ভাজি আর আলুর দম রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে রিদম নিজের রুমে চলে গেল। দুপুরে লাঞ্চ করার সময় সবাই একত্রিত হলো। ফুলের অবস্থার উন্নতি হওয়াতে নিজের রুমে রেস্ট নিচ্ছে। রোমা, নাদিয়া আরও কয়েকজন সার্ভেন্টের সাথে মিলে খাবার সার্ভ করে দিচ্ছে। এরই মাঝে রিদম বলে ওঠে, আজকে নতুন গেস্ট আসবে, ডিল কনফার্ম হলেই গোল্ডেন ট্রায়াঙ্গেলের প্রজেক্টের ফার্স্ট স্টেপ অফিসিয়ালি সিল হয়ে যাবে। রিদমের কথায় উপস্থিত সকলে খুব একটা অবাক হলো না। অনি আগ বাড়িয়ে বলল, পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে খুব একটা টাইম লাগবে না, তবে এই প্রজেক্টটা একটু ধীর গতিতে এগোচ্ছে বলে মনে হচ্ছে। সব কাজে তাড়াহুড়ো করতে নেই, প্রজেক্ট অনুযায়ী প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, আর এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল। উদ্যানের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়ে গেল। বিকালের দিকে ফুল ব্যালকনিতে দাঁড়িয়েছিল। শরীর মোটামুটি সুস্থ, একটু দুর্বলতা আছে, তবে বিশেষ সমস্যা হচ্ছে না। ব্যালকনি দিয়ে বাইরের সবুজাব অরণ্যের দিকে তাকিয়ে আছে ফুল। চোখের চাহনি নির্লিপ্ত, চুলগুলো অপরিপাটি। তাকে দেখে মনে হচ্ছে ভেতর থেকে সে ক্রমশ ভেঙে পড়ছে। আবেশ কেন এখনও তাকে উদ্ধার করতে আসছে না? আর কতদিন সে এসব সহ্য করবে? চোখের কার্নিশ বেয়ে টুপটাপ দুপোটা জল অহর্নিশ গড়িয়ে পড়ল। বুকের ভেতর প্রচণ্ড চাপ অনুভব করছে ফুল। কবে নাগাদ এই নরক থেকে মুক্তি মিলবে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে ক্লান্ত সে। রিদম স্যার তোমায় তলব করেছেন, চলো আমাদের সাথে। নাদিয়ার কথায় পিছু ফিরে চাইল ফুল। রিদম স্যারকে? ফুলের প্রশ্নে নাদিয়ার চোখ বড় বড় হয়ে গেল। দ্রুত পায়ে এগিয়ে গেল ফুলের দিকে। তুমি রিদম স্যারকে চেনো না? আরে মাস্টারের পরে তিনিই আমাদের বড় স্যার। তাকে কি আমার চেনার কথা? এর আগে কি আমাদের দেখা হয়েছে? নাদিয়া ভেবে দেখল ফুলের কথায় যুক্তি আছে। তা ঠিক, তবে তিনি তোমাকে দেখেছেন। ফুল অবাক গলায় বলল, কিভাবে? আচ্ছা, সকালে তুমি যখন লিভিং রুমে শুয়েছিলে তখন তোমাকে দেখেছিল সে। ফুল ধাঁধায় পড়ে গেল। এই বাড়িতে হচ্ছেটা কি সেটাই সে বুঝে উঠতে পারছে না। তার ওপর আবার নতুন কারো আগমন। ফুল কিছু একটা ভেবে প্রশ্ন ছুড়ল, আচ্ছা, এই বাড়িতে যারা আছেন তাদের সাথে তেহজিব খানজাদার সম্পর্কটা কি? প্রশ্নটা শুনে নাদিয়ার মুখটা চুপসে গেল। তার এহেন প্রতিক্রিয়ায় ফুলের মনে খটকা লাগলো। কিছুক্ষণ নীরবতা পালন করে নাদিয়া বলল, ওনাদের মাঝে ঠিক কী সম্পর্ক তা জানি না, তবে আমার মনে হয় ওনারা খুব ভালো বন্ধু। তুমি সঠিক জানো না কেন? তুমি তো অনেকদিন ধরেই তাদের বাড়িতে কাজ করছো, তাই না? নাদিয়া এবার সম্পূর্ণভাবে প্রসঙ্গ পাল্টে ফেলল। রিদম স্যার ডেকেছেন, সেখানে যাওয়া উচিত। নাদিয়া অপেক্ষা করল না, দরজা দিকে হাঁটা ধরল। ফুলও তার পিছু পিছু বের হলো। রিদম নিচের রুমে বসে কিছু ফাইল চেক করছিল। চোখে চিকন ফ্রেমের চশমা, গায়ে অফ হোয়াইট রঙের টি শার্ট আর ট্রাউজার। চোখে মুখে গাম্ভীর্য দেখেই বোঝা যাচ্ছে
খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। তার পাশে চেয়ারে বসে আছে অনি, তার হাতেও একটা মোটাসোটা ফাইল। স্যার আসবো? দরজার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে প্রশ্নটা করলো নাদিয়া। তার পেছনে আরও ৮-১০ জন মেয়ে ফর্মাল স্টাইলে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা মেয়েই দেখতে শুনতে দারুণ। ফুল তো গোল গাল চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। এতগুলো মেয়ে কোথা থেকে এলো? এদের মধ্যে কয়েকজনকে সে এর আগেও দেখেছে। তারা প্রতিদিন বাড়ি পরিষ্কার করতে আসে, রান্নার কাজে সাহায্যের জন্যও প্রায়ই আসে। ভেতরে এসো। হৃদমের অনুমতি পেয়ে ধীর পায়ে সবগুলো মেয়ে রুমে প্রবেশ করলো। তেউর পার্সোনাল মেড সামনে এসো। হৃদমের সম্বোধনে ফুলের শরীর হিম হয়ে গেল। তাকে কেন ডাকছে? সে দাঁড়িয়েছিল একেবারে পেছনের সারিতে। বাকি সব মেয়ের সরে গিয়ে তাকে হাইলাইট করে দিল। একজন তার কাঁধ চেপে ধরে সামনের দিকে ঠেলে দিল। ফুল জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ হৃদম উঠে এসে তার সামনে দাঁড়ালো। লম্বায় হৃদম 6 ফুট হবে হয়তো। তার সামনে 5 ফুট 4 ইঞ্চির ফুলকে পিচ্ছি ঠেকছে। এই বাড়িতে উদ্যানের পর হৃদমই এতটা লম্বা, বাকি সবাই একটা খাম্বা। তোমার পরিচয় দাও। হৃদমের প্রশ্নে ফুল এবার চোখ তুলে হৃদমের দিকে তাকালো। হৃদমের চুলগুলো একটু কোকড়া টাইপের, একটু বড় হলেও উদ্যানের মতো কপাল ঢাকা নয়। গায়ের রং ফর্সা বলা চলে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ফুলের সাথে চোখাচোখি হওয়া মাত্রই সেই হাসি যেন আরও প্রশস্ত হলো। আর ইউ মিউট? ফুলের চোখের কোণে পানি জমল। সে উত্তর দিতে আগ্রহী নয়, তবুও ব্যাপারটা ঘেঁটে ফেলতে চাইছে না। আমার নাম ফুল। বয়স? 19। ফুল একটু বাড়িয়ে বলল, তার 19 বছর এখনো হয়নি, আরও 1 মাস পর হবে। এডুকেটেড অর আনএডুকেটেড? তার অযাচিত প্রশ্নে অনিবিরক্ত হলো। এত জিজ্ঞাসাবাদ করছিস কেন? ব্যাপার কি? হৃদম হাত গুটিয়ে দাঁড়ালো। একবার ফুলকে পা হতে মাথা পর্যন্ত পরখ করে নিল। তেউর পার্সোনাল মেড বলে কথা, বিশুদ্ধ হয়ে জানতে হবে না? জেনে কি করবি? বোঝার চেষ্টা করব তেহু নিজের পার্সোনাল মেডকে ঠিক কী কাজে ইউজ করছে। ঘৃণায় ফুলের শরীর রিরি করে উঠল। এই বাড়ির লোকগুলোর চিন্তা ভাবনা, কথা বলার ধরন এত বিশ্রী কেন? তো বোকা ফুল কি পড়াশোনা করেনি? বোকা ফুল? ফুল এবার নড়ে চড়ে দাঁড়ালো। এরা যে তাকে আর কি কি নামে ডাকবে কে জানে। আমি এবার এইচএসসি এক্সাম দিয়েছি। রেজাল্ট? দেইনি এখনো। অনি এবার উঠে এসে হৃদমের হাত ধরে তাকে অন্যদিকে নিয়ে গেল। অনির সাথে গেল হৃদমের চাহনি ফুলের ওপরেই স্থির। তুইও সোমের মতো শুরু করে দিস না। কথাটা শুনে হৃদম অবাক চোখে অনির দিকে তাকায়। মানে? আমি সংক্ষেপে বলছি শোন। ফুল হচ্ছে তেহুর কাজিন, ওর ফুফাতো বোন। কিন্তু মেয়েটাকে তেহ সহ্য করতে পারে না। এক কথা, মেয়েটা হচ্ছে তেহুর জাতশত্রু। এত শত্রুতা কিভাবে এক্সপ্লেন করবো জানি না। সেই শত্রুতার জের ধরেই মেয়েটাকে এখানে নিয়ে এসেছে তেহ। হৃদম মন দিয়ে অনির কথা শুনে বলল, বাহ, ভালো তো। তার মানে মেয়েটা আনরিস্টিকেটেড, অনিলার মতো রিস্টিকেটেড নয়। অ্যাম আই রাইট? অনিলার কথা উঠতেই অনির মুখাবয়ব শক্ত হয়ে যায়। অনিলা আমার ওয়াইফ, ভালোভাবে কথা বল। কুল, রেগে যাচ্ছিস কেন? আমি বলতে চাইছি মেয়েটা তেহুর শত্রু, মানে মেয়েটাকে কাজে খাটালে তেও রিয়েক্ট করবে না। কি করতে চাচ্ছিস তুই? হৃদম আর চোখে ফুলের দিকে তাকালো। ফুল ভয় সংকোচে ঠেলায় ওনার এক প্রান্ত খামচে ধরে রেখেছে। মেয়েটাকে ঠিকঠাক ইউজ করব। কথাটা বলেই হৃদম পুনরায় ফুলের সামনে এসে দাঁড়ালো। মাথার কাপড় সরাও। ফুল তার চোখ বনে গেল। হৃদম এবার বিরক্ত হলো। কানে কম শোনো, কাপড় সরাও দেখি। হৃদম চোখ দিয়ে ইশারা করতে পাশে দাঁড়িয়ে থাকা একজন মেয়েট ফুলের মাথা থেকে কাপড় সরিয়ে দিল। ফুলের গলা শুকিয়ে এলো, চোখ জোড়া ছলছল করে উঠল। এখানে এমন মাথায় কাপড় টাপড় দিয়ে থাকবে না। মেয়েদের এভাবে থাকা মানায় না। তোমাদের কাজ মালিকের মাইন্ড ফ্রেশ রাখা। এভাবে জবুতবু হয়ে থাকলে মালিকের বিরক্ত লাগে। ফুল নিথর হয়ে দাঁড়িয়ে রইল। নাচতে জানো? আকস্মিক প্রশ্নে ফুল সাথে সাথে না বোধক মাথা নাড়ল। তার অভিব্যক্তি দেখে হৃদম খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল,
নাচতে না জানলে মেসেজ করা শিখে নাও। আজকে কয়েকজন গেস্ট আসবে, যারা নাচতে জানে তারা নিচে তাদের মনোরঞ্জন করবে, আর যারা জানে না তারা গেস্টদের হাতটা মেসেজ করে তাদের খুশি করবে। ফুলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। এসব কি বলছি? কিসের গেস্ট? কারা আসবে আর কেনই বা আসবে? তন্মধ্যেই মিলো এসে হাজির হলো। মিলো, ওদেরকে ভালোভাবে রেডি করো, আজকের পার্টিতে ওরা বিশেষ একটা রোল প্লে করবে। রিদমের কথা শুনে মিলো একবার উপস্থিত মেয়েদের দিকে তাকালো। তাদের মধ্যে ফুলকে দেখে ভ্রু কুঁচকে বলল, ফুল এখানে কি করছে? ও আজকের পার্টির প্রিমিয়াম প্রেস হবে। নো রিদম, ইউ নো না ও তেহুর রিলেটিভ। আই নো, ও তেহুর শত্রু, আর শত্রুর সাথে কীরকম বিহেভ করতে হয় সেটা এক্সপ্লেন করতে হবে না নিশ্চয়ই। ও যদি আলাদা কেউ হতো তাহলে তেহু আমাদের কাছে সেটা ক্লিয়ার করে দিত। অবশ্য তেহুর থেকে এসব আশা করাটাও বাড়াবাড়ি। অনি বলল, ও নাকি নিজেই মেয়েটাকে শত্রু হিসেবে পরিচয় করে দিয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? এনিওয়ে, আজকের জন্য ও একদম পারফেক্ট।